আজকে আমরা হিটলার নিয়ে আলোচনা করব। হিটলার এবং তার নাৎসি জার্মানি। শুধুমাত্র এসএসসি ইতিহাসের জন্যই নয়, হিটলারের ব্যক্তিগত জীবন সম্পর্কেও আমরা জানার চেষ্টা করব। ওকে, তো হিটলার এবং নাৎসি জার্মানি সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন। হিটলার বিশ্ব ইতিহাসে একটা ত্রাসের নাম। বিশ্ব ইতিহাসে স্বৈরাচারী, ডিক্টেটরশিপ, এই কথাগুলো মনে পড়লেই যার নাম মনে আসে তিনি হচ্ছেন হিটলার। এবং একটু মানুষ যদি স্বৈরাচার হয়ে যান তাকে আমরা হিটলারের সাথে তুলনা করি। কিন্তু হিটলার মানুষটা কেমন ছিলেন, তার ব্যক্তিগত জীবনই বা কেমন, তার অবদানই বা কি ইতিহাসে, এবং তার সময় কি ঘটনাবলী ঘটছে, এই বিস্তারিত তথ্যগুলো যদি একটু জেনে নেওয়া যায় তাহলে আমাদের জন্যই বোধহয় বেটার। এবং এসএসসি ইতিহাসের জন্য তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট টপিক। সো আমরা আজকে পড়বো নাৎসি জার্মানি এবং হিটলার সম্পর্কে যাবতীয় সব তথ্য। চলুন শুরু করা যাক। দেখুন, হিটলারের বাবার নাম ছিল অ্যালভাইস হিটলার। তিনিও হিটলার যেমন কঠোর ছিলেন, তিনিও কঠোর মানুষ ছিলেন একজন। এবং তার মায়ের নাম ছিল ক্লারা। ওকে, তিনি বেশ স্নেহময়ী ছিলেন এবং স্কুলে মোটামুটি নর্মাল একজন ছাত্র, সাদাসিধে গড়পড়তা। ছোট থেকেই তার আর্ট, আর্টিফ্যাক্টস এই জিনিসে ইন্টারেস্ট ছিল, মানে শিল্পকলায় তার বিশেষ আগ্রহ ছিল। এবং ভিয়েনার আর্ট একাডেমিতে যথারীতি তিনি ভর্তিও হন এবং দুবার তাকে তাড়িয়েও দেওয়া হয়, টিসি দিয়ে দেওয়া হয় এক প্রকার। এর পরবর্তীকালে তার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল তার বক্তৃতা, তার এলোকুয়েন্স, একটা একটা কি বলে, একটা ক্যাপাবিলিটি, তার বক্তব্যের একটা স্পিরিট ছিল যেটা দর্শকদের বা শ্রোতাদের বিশালভাবে অ্যাট্রাক্ট করতো আর কি। তো হিটলারের বক্তব্য সম্পর্কে আমরা যদি সিনেমাও দেখি, মানে ডিক্টেটর বলে একটা সিনেমাই বেরিয়েছে যেটাতে চার্লি চ্যাপলিন অভিনয় করেছেন, মানে সেখানে দেখানো হচ্ছে যে তিনি যখন বক্তব্য রাখছেন, তিনি যখন হাত তুলছেন সবাই হাততালি দিচ্ছে, যখন হাত নামিয়ে দিচ্ছেন সবাই হাততালি বন্ধ করে দিচ্ছে। এইরকম একটা পার্সোনালিটি তিনি নিজের মধ্যে গ্রো করতে পেরেছিলেন। তো ক্যারিসম্যাটিক একজন বক্তা, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি বড্ড একা ছিলেন এবং সামাজিকভাবে তিনি বিচ্ছিন্ন একজন মানুষ এরকম ভাবা হয়। তার ব্যক্তি সম্পর্কে আমরা আরো যে তথ্যগুলো পাই, তিনি নিরামিষ খেতেন, পশু পাখিদের প্রতি তিনি প্রচুর ভালোবাসা দেখিয়েছেন। কিন্তু সেই মানুষটাই 60 লক্ষ মানুষকে নিধন করছেন, যেটাকে বলা হয় হলোকাস্টের ঘটনা। ওকে, তো তার যে নির্মম রাজনৈতিক পরিচয় পায়, তার সাথে তার ব্যক্তি জীবন একটু আলাদা রকম। ওকে, এবং ব্যক্তিগত জীবনে তার সম্পর্ক নিয়েও বিভিন্ন রকমের বিতর্ক আছে। মোটামুটিভাবে মনে করা হয় যে ইভা ব্রাউন নামে একজনের সাথে তার দীর্ঘকালের সম্পর্ক ছিল, ইভা ব্রাউন। এবং 1945 সাল যখন বিশ্বযুদ্ধে ঠিক পরাজয় হবে, জার্মানি যখন পরাজয় হচ্ছে, সেই সময়কালে তারা বিয়ে করছেন একদম শেষ মুহূর্তে গিয়ে, এবং দুজন একসাথে আত্মহত্যা করছেন 30 এপ্রিল 1945 সাল, তার জীবনকালের শেষ দিন। ওকে, তো এই মোটামুটি হিটলারের মোটামুটি একটা ব্যক্তি জীবন। এবং তার সম্পর্কে বলা হয় তার নাকি পার্কিনসন রোগ ছিল এবং তার ব্যাপক আকারে মাদকাসক্তির একটা বা মদের প্রতি একটা আসক্তি ছিল। তার চিকিৎসা করতেন থিওডোর মোরেল বলে একজন চিকিৎসক, এবং তার উপর বিশেষভাবে নির্ভর ছিলেন হিটলার। ওকে, এইবার হিটলার তার বক্তব্যের মাধ্যমে জার্মানির মানুষজনকে একীভূত করেছিল, যুবকদেরকে তার প্রতি অ্যাট্রাক্ট করেছিলেন। এবং পুরো সংবাদ মাধ্যম, রেডিও, পোস্টার সব কিছুতেই তার সম্প্রসারণ করার একটা চেষ্টা করা হয়েছিল, যেমন এখনকার রাজনৈতিক ব্যক্তিত্বরাও দেখবেন করে থাকেন। তো তার এই যে রাজনৈতিক যে দর্শন, সেটাকে সম্প্রসারণ করার জন্য মিডিয়ার ক্ষেত্রে যিনি বিশাল বড় একটা ভূমিকা নিয়েছেন, তার নাম সকলেই হয়তো জানেন, গোয়েবেলস। তো গোয়েবেলস বেসিক্যালি রেডিও, পোস্টার, ওকে, এবং জার্মান সংবাদপত্র যেটাকে বলা হচ্ছে ডাইচে নাচরিচস্টেইন, ওকে, নাচরিচস্টেইন, সেই জায়গাগুলোতে হিটলারের যে ভাবধারা বা আদর্শ সেগুলো প্রচার করার চেষ্টা করা হচ্ছে এবং যুবকদের আকর্ষণের একটা চেষ্টা করা হচ্ছে। ওকে, এবং তার সিম্বল ছিল স্বস্তিক। স্বস্তিক চিহ্নে তিনি বিশ্বাস করতেন, তিনি মনে করতেন তিনি বিশুদ্ধ আর্য জাতির মানুষ। ওকে, এবং তিনি তার যে অভিবাদন সিস্টেম সেটাকে বলা হচ্ছে হাইল হিটলার। ওকে, এবং তার বিখ্যাত চলচ্চিত্র, বিখ্যাত সিনেমা, সেখানে হিটলার সম্পর্কে অনেক তথ্য আমরা পাই। যেমন তার একটা চলচ্চিত্র যেটা খুব ইম্পর্টেন্ট, লেনি রেফেনস্টলের বিখ্যাত চলচ্চিত্র ট্রায়াম্ফ অফ দ্য উইল 1935,
যেখানে এই চলচ্চিত্র নাৎসি বাহিনীর যে আদর্শ সেটাও প্রচার করার একটা চেষ্টা করা হয়েছে। ওকে, এবং মনস্তাত্ত্বিকভাবে মনে করা হয় তিনি বড় মিথ্যা কথা ব্যবহার করতেন বিশেষভাবে, এবং এমনভাবে মিথ্যা কথা বলতেন সেটা যেন মানুষ বিশ্বাস করবে এইরকম ভাবে মিথ্যা কথা বলতেন। ওকে, তো মেইন ক্যাম্পে নিজের যে আত্মজীবনী বা তার যে জীবনী গ্রন্থ মেইন ক্যাম্প, সেখানেও নাকি সেটার উল্লেখ মেলে। ওকে, এইবার আমরা যদি দেখার চেষ্টা করি নাৎসি শাসন সম্পর্কে, মানে হিটলার যে পার্টি নেতা ছিলেন সেটা হচ্ছে নাৎসি পার্টি, তাই তো আমরা সকলেই জানি। এবং সেই নাৎসি পার্টির ক্ষেত্রে হিটলার কি পরিবর্তন এনেছিলেন সেটা যদি একটু দেখার চেষ্টা করা হয়, নাৎসি পার্টিতে গেস্টাপো বলে একটা জিনিস ছিল। গেস্টাপো মানে যেটাকে বলা হয় গোপন পুলিশ। ওকে, গোপন পুলিশ মানে গোপন গুপ্তচর, যারা কারা তার বিরুদ্ধে কথা বলছে সেটা দেখতো, তাদেরকে ধরে আনতো, গ্রেপ্তার করতো এবং তাদেরকে হত্যা করছে। ওকে, তো এই যে গেস্টাপোর প্রতিষ্ঠা এবং এসএস বলে আরেকটা জিনিস প্রতিষ্ঠা করছেন, যেটা সুথ স্টাফেল নাম তার। এই সুথ স্টাফেলের মাধ্যমেও তিনি কি করছেন না পুরো দেশের নিয়ন্ত্রণ করছেন, মানে তার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, গ্যাস চেম্বারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং গ্যাস চেম্বারে প্রায় 10,000 মানুষকে একসাথে ঢুকিয়ে দিয়ে সেখানে বলা হচ্ছে যে তোমাদের স্নান করানোর জন্য ঢোকানো হচ্ছে। ওকে, এইরকম বলে তাকে সেখানে ঢুকিয়ে বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হচ্ছে, একসাথে সবাই মারা যাচ্ছে, বাচ্চা বয়স্ক মানে বৃদ্ধ সবাইকে তিনি মেরে ফেলছে। এবং এলজিবিটি কিউদের ওপর তার একটা ক্ষোভ ছিল যে কোনো কারণেই মনে করা হয়, তো যারা লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সেক্সুয়াল, যারা কাজ করতে পারে না, অক্ষম, তাদেরকে তিনি ধরে ধরে মেরে ফেলছেন। এই রকম একটা নৃশংস নেতা হিসাবে তার পরিচিতি কিন্তু বেড়ে যাচ্ছে। ওকে, তো এই ক্ষেত্রে তাকে হেল্প করছে গেস্টাপো আর এসএস। ওকে, এবং এই যে হলোকাস্ট, এই যে ইহুদি নিধন যজ্ঞ, যেখানে 60 লাখ মানুষকে তিনি মেরে ফেলেছিলেন, সেই যজ্ঞে তাকে হেল্প করছে হাইনরিখ হিমলার বলে একজন। তো হিমলার বেসিক্যালি কি করছেন না এই হলোকাস্টের জন্য বিশেষভাবে তিনি দায়ী ছিলেন। এর পরবর্তীকালে আরেকটা ফ্যাক্ট যেটা ইম্পর্টেন্ট, কনসেন্ট্রেশন ক্যাম্প। কনসেন্ট্রেশন ক্যাম্প মানে কি, যেখানে রাজনৈতিক বিরোধীদের যেখানে রাখছেন প্রথমত, এবং সেখানে রাখার পরে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, বা সেখানে একটা কঠিন শর্তে তাদের রাখা হচ্ছে, একবেলা খেতে দেওয়া হচ্ছে, একটা ছোট ঘরের মধ্যে অনেকজনকে পুড়ে দেওয়া হচ্ছে। এই ঘটনাগুলো আমরা বারবার দেখতে পাচ্ছি। তো কোথায় কোথায় কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল সেটাও আপনাদের একটু মনে রাখতে হবে। প্রথম কনসেন্ট্রেশন ক্যাম্প প্রতিষ্ঠা করছেন ডাখাও বলে একটা জায়গায় 1933 সালে, যেখানে তার বিরুদ্ধে যারা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন তাদেরকে তিনি বন্দি করছেন, তাদেরকে সেখানে অকথ্য অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে, একবেলা খেতে দেওয়া হচ্ছে, বিশালভাবে যন্ত্রণা দেওয়া হচ্ছে। এর পরবর্তীকালে আউটউইটস, ট্রেভলিংকা, এই সমস্ত জায়গাতেও কনসেন্ট্রেশন ক্যাম্প প্রতিষ্ঠা হচ্ছে, এবং যারা তার বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে একদম এক নাগারে অনেকজনকে একসাথে মারা হচ্ছে। এই হচ্ছে কনসেন্ট্রেশনের ক্যাম্পের একটা ব্যাপার। এবং ইহুদিদেরকে তিনি একদম সহ্য করতে পারতেন না, তিনি নিজে একে বারবার বলছেন তিনি আর্য জাতির মানুষ, তিনি স্বস্তিক চিহ্ন ব্যবহার করছেন, বারবার আর্য রক্ত, নীল রক্তের মানুষ এইরকম বলার চেষ্টা করছেন। এই আর্যায়ন তত্ত্বকে তিনি অর্থনৈতিক ক্ষেত্রেও ব্যবহার করছেন, এবং নাৎসি অর্থনীতিটাই ছিল তার নিয়ন্ত্রণাধীন, তিনি যা বলতেন তাই হবে আর কি, এইরকম একটা ব্যাপার তার মধ্যে ছিল। ওকে, এবং নাৎসি সময়কালে আরেকটা জিনিস, ডিজেনারেট আর্ট তিনি নিষিদ্ধ করছেন, মানে তার বিরুদ্ধের কোনো আর্ট, কোনো শিল্পকলা, মানে শুধু রাজনৈতিকভাবে বক্তব্য রাখাই নয়, তার বিরুদ্ধে যদি কেউ পোস্টার করে, কেউ লেখালেখিও করে, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে, তাকেও মৃত্যুদণ্ডই দেওয়া হচ্ছে। ওকে, তো এরকম বহু জিনিস, বহু বামপন্থী বই হিটলারের বিরুদ্ধে যারা লিখছেন কমিউনিস্টরা, তাদের বই পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকেও শাস্তি দেওয়া হচ্ছে। এই ঘটনা কিন্তু আমরা বারবার দেখতে পাই হিটলারের যে নাৎসি জার্মানির যে থিম, সেই থিমের মধ্যে। ওকে, এবং হিটলার পররাষ্ট্রনীতিগত দিক থেকে কেমন মানুষ ছিলেন যদি দেখার চেষ্টা করি, হিটলারের পররাষ্ট্রনীতির মধ্যে যেটা আমরা দেখতে পাই, তিনি ব্রিটেন এবং ফ্রান্সের প্রতি কিন্তু অ্যাপিসমেন্ট পলিসি কাজে লাগান। অন্যান্য দেশ দখল, ইহুদিদেরকে অত্যাচার, এইগুলো তো ছিলই, কিন্তু তিনি দুটো দেশের সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করেছেন, একটা হচ্ছে ব্রিটেন, একটা হচ্ছে ফ্রান্স, যাতে তার ক্ষমতাটা সঠিক থাকে। কিন্তু পরবর্তীকালে যখন বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে তখন এই পলিসিতে চেঞ্জ আসছে, তার সাথে ইতালির সখ্যতা পাচ্ছে, জাপানের সখ্যতা পাচ্ছে, আমরা এটা দেখতে পাবো। এবং সোভিয়েত রাশিয়ার সাথেও সখ্যতা বজায় রাখার জন্য তিনি স্ট্যালিনের সাথে একটা চুক্তি স্বাক্ষর করলেন 1939 নাগাদ,
যেখানে আক্রমণ বা অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করলেন, যে একটা দেশ আর একটা দেশকে আক্রমণ করবে না। কিন্তু তিনিই আবার ভুল করছেন 1941 সালে অপারেশন বারবারোসা। যখন আমরা বিশ্বযুদ্ধ সংক্রান্ত ক্লাস করেছি, যারা দেখেননি খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও দেখে নেবেন। ওকে, তো অপারেশন বারবারোসার মাধ্যমে কি করা হচ্ছে না, সোভিয়েত রাশিয়া আক্রমণ করছে। ওকে, এই বিশ্বযুদ্ধে প্রথম দিকে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি আমরা ইতিহাস দেখি, 1939 থেকে 45-এর ইতিহাস, তাই তো? কিন্তু 1939 থেকে 41 এই সময়কাল পর্যন্ত কিন্তু জার্মানি, ইতালি এবং জাপান, এই যে অক্ষ শক্তি বা অ্যাক্সিস পাওয়ার, এদেরই দাপাদাপি ছিল। কিন্তু 1941 সালের পরবর্তীকালে পুরো হাওয়া বদলে যাচ্ছে, পুরো সিনারিওটা বদলে যাচ্ছে, এবং এই তিনটে দেশ একসাথে ভুল করছে। যেমন জার্মানি রাশিয়ার সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছিল যে একটা দেশ একটা দেশকে আক্রমণ করবে না, কিন্তু তারাই আবার বারবারোসা অপারেশনের মাধ্যমে রাশিয়া আক্রমণ করছে। ওকে, যেটা ভুল। জাপান ভুল করছে কি, মার্কিন যুক্তরাষ্ট্রের পার্ল হারবারে বোমা বিস্ফোরণ করছে। ইতালিও আবার একইভাবে বিভিন্ন দেশ আক্রমণ করছে। তো এই তিনটে দেশ একসাথে ভুল শুরু করছে যখন 1941 সালে, তখন মিত্র শক্তির কাছে এদের পরাজয় সূত্রপাত হচ্ছে। ওকে, তো এই একটা ভুল কিন্তু ঘটাচ্ছেন হিটলারও। এবং স্ট্যালিনগ্রাদের যুদ্ধ 1942-43 দ্বিতীয় বিশ্বযুদ্ধেরই একটা যুদ্ধ, যে যুদ্ধে যখন জার্মানি, ইতালি, জাপানের শক্তিরা হেরে যাচ্ছে, মিত্র শক্তি যখন জিতছেন প্রথমবারের মতো, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা টার্নিং পয়েন্ট দেখা যাচ্ছে। ওকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংক্রান্তে আমরা ডিটেলসে ক্লাস করেছি, যারা দেখেননি অবশ্যই ভিডিওটা দেখে নেবে। ওকে, তো মোটামুটিভাবে 1945 সাল নাগাদ মিত্র শক্তির হাতে জার্মানির পরাজয় হলো। পরবর্তীকালে জাপান, তারাও আত্মসমর্পণ করছে, এবং এই রকম একটা মানে সমস্যার সময়ে মানে হিটলার, তিনি তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে, তখন তিনি যাতে গ্রেপ্তার না হন, তিনি তার যে গার্লফ্রেন্ড, তার সাথেই বেসিক্যালি ফুয়েরার ব্যাংকার, মানে ব্যাংকার থেকেই যুদ্ধ পরিচালনা করা হতো, তো সেই বাংকারে তারা আত্মহত্যা করছে। ওকে, তো হিটলারের শাসনের সময়ে প্রায় 70-80 মিলিয়ন মানুষের মৃত্যু হয়, এবং হলোকাস্টে তিনি 60 লাখ মানুষকে হত্যা করেন। ওকে, তো যে কারণে তাকে বলা হয় একনায়কতান্ত্রিক শাসক, ডিকটেটরশিপ, স্বৈরাচারী শাসক। ওকে, এই কারণেই বলা হয়। তো এই যে হিটলারের শোষণ, এই যে নাৎসি জার্মানির শোষণ, এই যে নাৎসি জার্মানির অত্যাচার, এই অত্যাচারের কারণে 1945 সালে যখন অক্ষ শক্তি হেরে গেল, যখন জার্মানি, জাপান, ইতালি হেরে গেল, তখন একটা বিচার শুরু হলো, যে বিচারটার নাম হচ্ছে নুরেমবার্গ ট্রায়াল। 1945-46 সালে এই নুরেমবার্গ ট্রায়াল হলো, এবং এই বিচারে যারা নাৎসি জার্মানির হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল, যে সকল পুলিশ, যে সকল মানে কর্মীরা, তাদেরকে বিচার দেওয়া হচ্ছে, এবং আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে একটা মাইল ফলক জিনিস হিসাবে আমরা দেখতে পাই এই নুরেমবার্গ ট্রায়ালকে। ওকে, তো এটা অবশ্যই আপনারা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। দেখুন, আমি গল্পের মতো করে বলার চেষ্টা করছি, কিন্তু অনেক ফ্যাক্টস এই গল্পের মধ্যে আছে যেগুলো আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা যদি প্রথম দিকটা একটু দেখার চেষ্টা করি, কিভাবে নাৎসি জার্মানির উত্থান ঘটলো সেই জায়গাটা। নাৎসি জার্মানির উত্থানের কাহিনীটাও একটু অন্যরকম। 1919 যখন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি এরা হেরে যাচ্ছে, তখন জার্মানির ওপর বিশাল আকারে ক্ষতিপূরণ চাপানো হয় ভার্সাই সন্ধির মাধ্যমে। 1919 সালের যে চুক্তি, সেই সন্ধি অনুযায়ী প্রায় কত মিলিয়ন টাকা তারা চেয়েছিল, আমার এখানে লেখা নেই, আমি পরের দিন, হ্যাঁ, প্রায় 33 বিলিয়ন মানে টাকা, টাকা নয়, 33 বিলিয়ন ডলার চাওয়া হয়েছিল জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ হিসাবে। ওকে, তো এই যে ভার্সাই সন্ধির যে কঠোরতা, এই কঠোরতার কারণে জার্মানির মানুষরা ভাবতে এটা একটা জাতীয় অপমান। মানে একটা দেশের ওপর এত বোঝা চাপিয়ে দেওয়া ক্ষতিপূরণের, এটা তাদের কাছে একটা অপমান স্বরূপ ছিল। তো হিটলার এই ব্যাপারটাকেই কাজে লাগিয়েছিলেন। হিটলার যখন ক্ষমতায় আসছেন, তিনি বারবার এই বিশ্বযুদ্ধে এই যে ক্ষতিপূরণ চাপানো এবং তৎকালীন সরকারের এটা মেনে নেওয়া, এই জিনিসটাকে তিনি বারবার ক্রিটিসাইজ করছেন এবং জনগণের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন। ওকে, এবং 1919 থেকে 1933 সাল নাগাদ জার্মানিতে যে সরকার ছিল, ওয়েমার সরকার বা ওয়েমার প্রজাতন্ত্র, তার বিরুদ্ধে হিটলারের এই পলিসিটা কাজে লাগাচ্ছে, যে ওয়েমার প্রজাতন্ত্রের সময়কালেই জার্মানির উপর ব্যাপক ক্ষতিপূরণ চাপানো হয়েছে এবং তারা সেটা মেনে নিয়েছে। হিটলার তার বিরোধিতা করছেন, এই বিরোধিতা করার জন্য মানুষ তাকে অ্যাকসেপ্ট করছেন, যুবকরা তাকে অ্যাকসেপ্ট করছে, এবং এই ওয়েমার প্রজাতন্ত্র, যেটা ছিল একটা গণতান্ত্রিক সরকার, যাদের
মধ্যে মাঝে মাঝেই সরকারের পরিবর্তন হচ্ছে, কখনো কমিউনিস্ট, কখনো সমাজতন্ত্রী, কখনো এইভাবে ক্ষমতায় আসছে এরা। তো এই যে সমস্যা, তার পাশাপাশি জার্মানিতে ব্যাপক আকারে মহামন্দা বা গ্রেট ডিপ্রেশনের যে প্রভাব, সেটাও ছিল। 1929 সালের গ্রেট ডিপ্রেশন ইম্পর্টেন্ট একটা সাল। আবার হাইপার ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি দেখা যাচ্ছে ব্যাপক আকারে, যে কারণে জনগণও বেশ অসন্তোষের মধ্যে ছিল। তো এইরকম একটা অসন্তোষের পরিস্থিতিতে নাৎসিবাদের উত্থান, এবং নাৎসিবাদ তার চরমপন্থা মতদর্শকে কাজে লাগিয়ে জার্মান জাতির মধ্যে দেশাত্মবোধকে কাজে লাগিয়ে, এবং জার্মান জাতির মধ্যে হিটলার যেটা করছেন সেটা কি না, তিনি ক্ষমতায় এলে বা তার আন্ডারের যে নাৎসি পার্টি তারা ক্ষমতায় এলে জার্মান জাতির গৌরব ফিরে আসবে, কৌলিন্য ফিরে আসবে, এইরকম একটা বক্তব্য রাখার মাধ্যমে নতুন একটা চরমপন্থা আদর্শের উত্থান ঘটলো। কোথায়? জার্মানিতে। ওকে। তো হিটলারের ক্ষমতায় আসা 1919 সালে তিনি নাৎসি পার্টিতে যোগদান করছেন, এবং 1920 সালে বেসিক্যালি মানে 1919 সালে তিনি যে পার্টিটা যোগদান করছেন তার নাম ছিল জার্মান ওয়ার্কার্স পার্টি। ওকে, জার্মান ওয়ার্কার্স পার্টি। এবং 1920 সালে এই পার্টিটার নামই হচ্ছে ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি। ওকে, ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি। ওকে। তো এই যে নাৎসি পার্টি, এই নাৎসি পার্টি 1920 সাল থেকে মানে দল হিসাবে থাকছে, এবং তার দায়িত্বভার তুলে নিচ্ছেন বেসিক্যালি 1923 সালের পরবর্তী কাল থেকে তার জীবনে বিশেষভাবে আমরা যদি দেখি, নাৎসি পার্টির মুখ হিসাবে কিন্তু উঠে আসছেন তিনি হচ্ছেন হিটলার। ওকে। তো মোটামুটিভাবে হিটলার প্রথম জীবনে অনেক কিছু করেছেন। যেমন প্রথম জীবনে তিনি তার জীবন যদি দেখা যায়, 1889 সালে অস্ট্রিয়াতে জন্ম। প্রথম বিশ্বযুদ্ধেও তিনি জার্মানির সেনাবাহিনীর হিসাবে মানে একজন সৈন্য হিসাবে কাজ করছেন, তার জন্য তিনি পদক পাচ্ছেন। তো তার নাম কিন্তু ছিল যে অ্যাজ এ মানে সোলজার, তার বেশ নাম কিন্তু ছিল জার্মানিতে। ওকে। তো তিনি একা পরবর্তীকালে বাভারিয়া বলে একটা প্রদেশ, সেখানে ক্ষমতা দখলের চেষ্টা করছেন 1923 সাল নাগাদ, কিন্তু পরবর্তীকালে সেখানে তিনি কারাবন্দী হচ্ছেন, এবং কারাবন্দী থাকাকালীন অবস্থাতেই তিনি লিখলেন মেইন ক্যাম্প। হ্যাঁ, মানে যেখানে তার জীবন সম্পর্কে তিনি লিখেছেন, তার আত্মজীবনী বলা হয়। এই মেইন ক্যাম্পে তিনি তার জাতীয়তাবাদী লক্ষ্যের কথা বলছেন, তার জার্মান দেশের যে জাতীয়তাবাদীর যে ভাবনা তার সম্পর্কে লিখছেন, এবং ইহুদিদের বিপক্ষে তিনি কথা বলছেন। ওকে। তো এর পরবর্তীকালে ওয়েমার প্রজাতন্ত্র ক্ষমতায় থাকাকালীন সময়ই বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে, যার মধ্যে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম যে মুদ্রাস্ফীতি হচ্ছে ব্যাপক আকারে, টাকার মূল্য কমে যাওয়া, গ্রেট ডিপ্রেশন 1929 সাল, গোটা পৃথিবী জুড়ে মহামন্দা তৈরি হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান, জাতীয় গৌরব, এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে বড় বড় ভাষণ দিচ্ছেন হিটলার। এবং এই যে হিটলারের ভাষণ দেওয়া, এটা জনগণের কাছে জনপ্রিয়তার কারণ হয়ে যাচ্ছে, এবং 1932 সালে যখন ভোট হচ্ছে, সেই ভোটে রাইখস্ট্যাগে বা পার্লামেন্টে নাৎসি পার্টি 37% ভোট পেয়ে ক্ষমতায় আসছে। ওকে, বৃহত্তম দল হিসাবে। এবং 1933 সালের 30শে জানুয়ারি রাষ্ট্রপতি হিন্ডেনবার্গ হিটলারকে চ্যান্সেলর নিয়োগ করলো। মানে জার্মানির চ্যান্সেলরই হচ্ছে প্রধান ক্ষমতাশালী একটা পদ। ওকে। তো হিন্ডেনবার্গ 1933 সালে 30শে জানুয়ারি তাকে চ্যান্সেলর হিসাবে নিয়োগ করলেন। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। তো চ্যান্সেলর হিসাবে নিয়োগের পরে তিনি যে কাণ্ডগুলো ঘটিয়েছিলেন সেগুলো যদি একটু দেখা যায়, তো চ্যান্সেলর হিসাবে নিয়োগের পরে তিনি যেটা করছেন সেটা হচ্ছে যে রাইখস্ট্যাগের অগ্নিকাণ্ড। 1933 সালে তিনি কি করলেন, রাইখস্ট্যাগ যেখান থেকে পুরো এতদিন ধরে জার্মানির যে শাসন সেটা চলছিল, যে সেন্টার, সেই সেন্টারে আগুন ধরে যাচ্ছে 1933 সালে হঠাৎ করে। ওকে। এই আগুন ধরে যাওয়ার তিনি দোষ দিচ্ছেন কমিউনিস্টদের ওপর, কিন্তু মনে করা হয় তিনিই আগুন ধরিয়েছিলেন। ওকে। এবং এই রাইখস্ট্যাগ ফায়ার ডিক্রি জারি করে নাগরিক অধিকার স্থগিত করার চেষ্টা করা হচ্ছে। তারপরে তিনি মার্চ 1933 সালে একটা অ্যাক্ট নিয়ে এলেন, যেটাকে বলা হচ্ছে এনাভেলিং অ্যাক্ট। এনাভেলিং অ্যাক্টের মাধ্যমে তিনি গণতন্ত্রের অবসান ঘটাচ্ছেন, এবং তিনি নিজেকে একনায়কতান্ত্রিক শাসক হিসাবে ক্ষমতা প্রদান করছেন। মানে তিনিই প্রধান, তিনি একাই মানে হিরো, তিনিই যা খুশি করবেন, এরকম একটা ব্যাপার। মানে তিনি একাই নায়ক, এরকম একটা ব্যাপার। তো তারপরের ঘটনাকে বলা হচ্ছে নাইট অফ দ্য লং নাইভস। নাইট অফ দ্য লং নাইভস মানে কি, যারা তার বিরোধী তাদের সবাইকে মানে নির্মূল করা, তাদের সবাইকে হত্যা করে দেওয়া। ঠিক আছে, যেমন এসএ নেতা আর্নেস্ট রোহেম, তার অন্যতম বিরোধী একজন নেতা ছিলেন, তাকে হত্যা করছেন।
এরকম সবাইকে মানে হত্যা করার একটা পলিসি নিচ্ছিলেন 1934 সাল নাগাদ। এবং 1934 সালে যখন হিন্ডেনবার্গ কে ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তো তার যখন মৃত্যু হচ্ছে তখন তিনি নিজেকে ফুয়েরার হিসাবে ঘোষণা করছেন। ফুয়েরার মানে কি? একনায়কতন্ত্রী নেতা, মানে তিনিই সম্রাট, তিনিই জার্মানির মূল নেতা। এই 1934 সালে এই ঘোষণা। তো কোন সালে কি ঘটছে এগুলোও কিন্তু আপনাদের জন্য একই সাথে ইম্পর্টেন্ট। ওকে, তো আসা যাক পরের ব্যাপারে। এবার নাৎসি আদর্শের মধ্যে কি ব্যাপারগুলো ছিল যদি আমরা একটু দেখার চেষ্টা করি। নাৎসি আদর্শের মধ্যে যেটা ছিল আর্য শ্রেষ্ঠত্ব, মানে আর্যরাই হচ্ছে মাস্টার রেস, আর্যরাই হচ্ছে প্রভু, এবং ইহুদি, স্লাভ এবং অন্যান্যরা হচ্ছে ইনফেরিয়র বা নিকৃষ্ট। তারা হচ্ছে নিচু শ্রেণীর মানুষ। ওকে, এবং তিনি বারবার ইহুদিদের বিরোধিতার কথা বলছেন। ওকে, ইহুদি বা জুইস তাদের হত্যার কথা বা হলোকাস্টের দিকে তিনি যাচ্ছেন। এবং তিনি আর একটা নীতি নিচ্ছেন, সেটা হচ্ছে লেভেন্স রাউন্ড বলে একটা পলিসি নিচ্ছেন। লেভেন্স রাউন্ড, ওকে, লেভেন্স রাউন্ড মানে কি? লেভেন্স রাউন্ড মানে হচ্ছে জার্মানবাসীদের জন্য ভূখণ্ড প্রদান, যাতে তারা বসবাস করতে পারে সঠিকভাবে। ওকে, এবং তিনি সব দিকে তার কেন্দ্রীয় শাসন, সব দিকে হিটলারের একনায়কতান্ত্রিক একটা ক্ষমতা এবং বিরোধীদের হত্যা, এই পলিসি কিন্তু তার সময়কালে ছিল। এবং এই সময়কালে হিটলারের হয়ে প্রচার যে সমস্ত জিনিসগুলো হচ্ছে, মানে পোস্টার থেকে, সংবাদপত্র থেকে শুরু করে, রেডিও থেকে শুরু করে, সেই সময়কালে টিভি ছিল না, রেডিও বেশি মাত্রায় ব্যবহার হচ্ছে, এবং কিছু ক্ষেত্রে চলচ্চিত্র, সব জায়গাতেই হিটলার এবং নাৎসি আদর্শ প্রচার করার চেষ্টা করা হচ্ছে। এবং এই প্রচারের কাজে যিনি হেল্প করছেন তার নাম হচ্ছে জোসেফ গোয়েবেলস। ওকে, তো মিডিয়ার ক্ষেত্রে কালো দিক হিসাবে যদি কোনো নাম উঠে আসে, তিনি হচ্ছেন গোয়েবেলস। দেখবেন অনেক সময় গোয়েবেলসের সাথে অনেক মিডিয়া সাংবাদিকের তুলনা করা হয় এই কারণেই। ওকে, তো গোয়েবেলস তার সমস্ত প্রচারের দায়িত্ব ভাগ করছেন। এবং বেসিক্যালি এই যে নাৎসি নীতি বা নাৎসি আদর্শ, তার প্রচারের দিকে তিনি ছিলেন প্রধান মুখ। ওকে, আচ্ছা, এইবার হিটলার ক্ষমতায় আসার পরে জার্মানিতে কি করলেন যদি দেখা যায়। জার্মানিতে তিনি যেটা করার চেষ্টা করলেন, জার্মানিতে তিনি অর্থনীতিবিদ হিয়ারলামার সাকট বলে একজনের নেতৃত্বে রাষ্ট্রীয় তহবিলে পাবলিক ওয়ার্কস বলে একটা জিনিস নিয়ে এলেন। সেখানে তিনি পূর্ণ কর্মসংস্থানের একটা চেষ্টা করছেন। ওকে, পূর্ণ কর্মসংস্থানের একটা চেষ্টা করছেন। তারপরে ভক্স ওয়াগেন নামে জনগণের গাড়ি তৈরি করছেন। এবং 1939 সালের মধ্যে তিনি মোটামুটিভাবে জার্মানবাসীদের জন্য সমস্ত জায়গায় নিয়োগের ব্যবস্থা করছেন, এবং সব জায়গা থেকে তিনি ইহুদিদেরকে তাড়িয়ে দিচ্ছেন। মানে ইহুদি সেনাও যদি থাকে তাদেরকেও বিতাড়িত করছেন, ইহুদি নারীদেরকেও বিতাড়িত করছেন। শুধু ইহুদিদেরকে নয়, তিনি নারীদেরকেও বিশেষভাবে যে ক্ষমতায় আনছেন, বা নারীদেরকেও যে বিভিন্ন পদে দিচ্ছেন বা চাকরি দিচ্ছেন এমনটা নয়, নারী বিদ্বেষীও একইভাবেই ছিলেন বলে মনে করা হয়। তো 1939 সালের মধ্যে জার্মানবাসীদের জন্য তিনি কর্মসংস্থানের একটা ভাবনা চিন্তা করেছিলেন। ওকে, এটা খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং তিনি আরো যেটা করার চেষ্টা করছেন, সমস্ত স্কুল, বিশ্ববিদ্যালয়, সব জায়গাতে যাতে নাৎসি আদর্শ পড়ানো হয়, যাতে নাৎসি ইতিহাস পড়ানো হয়, যাতে আর্য শ্রেষ্ঠত্ব পড়ানো হয়, সেই চেষ্টা তিনি করেছিলেন। ওকে, এবং হিটলার ইউথদের জন্য, ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য লিগ অফ জার্মান মেইডেন্স, এদের জন্যও তিনি নাৎসি মতাদর্শের যে প্রশিক্ষণ সেটা দেওয়ার চেষ্টা করছেন। এবং 1936 সালের মধ্যে সমস্ত ছেলে মেয়েদের নাৎসি সদস্য পদ নেওয়া বাধ্যতামূলক করে দিচ্ছেন, যে সবাইকেই এই নাৎসি দলের মেম্বার হতেই হবে, যারা না হবে তাদেরকে মৃত্যুদণ্ড। তার কাছে একটাই পলিসি, মৃত্যুদণ্ড, তার বিরোধিতা করা মানেই মৃত্যুদণ্ড, এইরকম একটা পলিসি তিনি নিচ্ছেন। ওকে, এবং নারীদেরকে তিনি দমন করছেন, নারীদেরকে তিনি অপ্রেস করছেন, সাপ্রেস করছেন, নারীদেরকে ইনফেরিয়র হিসেবে দেখাচ্ছেন, নারীদেরকে বলছেন যে তারা গৃহিণী হবে, তারা মা হবে, ঠিক আছে, মানে সন্তান উৎপাদনের যন্ত্র, এইরকম ভাবেই নারীদেরকে তিনি দেখার চেষ্টা করছেন। মানে গৃহস্থালী কাজে বা হাউস হোল্ড কাজ নারীরা করবে, তারা বিশ্ববিদ্যালয়ে যাবে না, পড়াশোনা করবে না, বা অন্যান্য কোনো সাথে যুক্ত হবে না। নারীদেরকে তিনি অবদমিত করার চেষ্টা করছেন। তো হিটলার একটা নারী বিদ্বেষী নেতাও ছিলেন, তো এটাও একই সাথে মনে রাখার চেষ্টা করবেন। ওকে, এবং ইহুদিদের তিনি নাগরিকত্ব কেড়ে নিচ্ছেন, সিটিজেনশিপ কেড়ে নিচ্ছেন, এবং আর্যদের সাথে ইহুদিদের বিয়ে নিষিদ্ধ করে দিচ্ছেন। যদি কেউ আর্যদের সাথে কোনো ইহুদি মেয়েকে বিয়ে করা হয়, বা নন জার্মানিক যদি কাউকে বিয়ে করা হয়, সেটাও কিন্তু তিনি মেনে নিতেন না, তাদেরকে রাস্তাতে একদম গুলি করে হত্যা করছেন। এবং সেই হিটলারের রাজত্বে গিয়ে সুভাষ একজনকে বিয়ে করেছিলেন,
যিনি কিন্তু নন জার্মান ছিলেন। ওকে, তো এটাও একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট। তো এটাও একটু মাথায় রাখার চেষ্টা করবেন। তো এই এই যে বেসিক্যালি নুরেমবার্গ আইন যেটা নিয়ে আসছেন, সেখানে তিনি ইহুদিদেরকে হত্যা করছেন, ইহুদিদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছেন, ইহুদিদের সাথে বিয়ে নিষিদ্ধ করছেন আর্যদের। ওকে, এবং তিনি আরো কিছু মানুষজনকে সহ্য করতে পারতেন না, যেমন ইহুদিদের পাশাপাশি রোমানিদের সহ্য করতে পারতেন না, রাজনৈতিক বিরোধীদের সহ্য করতে পারতেন না, এবং সমকামীদের সহ্য করতে পারতেন না। মানে যারা লেসবিয়ান, যারা গে, তাদেরকেও তিনি কনসেন্ট্রেশনে ক্যাম্প নিয়ে যাচ্ছেন। এবং কনসেন্ট্রেশন ক্যাম্প মানে কি, একটা ছোট্ট ঘর, সেখানে 8 জন 10 জনকে পুরে দেওয়া হচ্ছে, সেখানে পোশাক আশাক কিছু নেই, স্নানের কিছু ব্যবস্থা নেই, খাওয়া দাওয়া একবেলা, এবং একসাথে সবাইকে গ্যাস চেম্বারের মধ্যে পুরে দিয়ে গ্যাস ছিঁড়ে দিয়ে তাদেরকে মেরে দেওয়া হচ্ছে। এই ছিল মানে হিটলারের কি বলবো একনায়কতান্ত্রিক শাসন। ওকে, তো এই হলোকাস্ট 1941 থেকে 45 এই সময়কাল জুড়ে চলছে। প্রায় 60 লক্ষ মানুষকে তিনি মেরেছেন এরকম বলা হয়, এবং বিভিন্নভাবে তাদেরকে মারা হয়েছে, গুলি করে, লাঠি দিয়ে, চাবুক দিয়ে, গ্যাস ছেড়ে, মানে বিভিন্নভাবে তাদেরকে মারা হয়েছে, জীবিত কবর দিয়ে, এই সমস্ত জিনিসগুলো আমরা পাই। ওকে, তো হিটলারের সময়কালে কি কি ঘটনা ঘটছে নাৎসির সময়কালে, যদি টাইম ফ্রেমগুলো একটু দেখার চেষ্টা করা যায়। প্রথমত 1935 সালে তিনি ভাষাই নীতিকে লঙ্ঘন করলেন পরিপূর্ণভাবে, যে ভাষাই নীতি আমি মানি না, এবং ভাষাই নীতি না মেনে তিনি যেটা করলেন, অর্থনৈতিক এবং সামরিকভাবে জার্মানকে সশক্তিকরণের দিকে যাচ্ছেন। ওকে, রাইনল্যান্ড বলে একটা প্রদেশ যেটা বেদখল হয়ে গিয়েছিল 1936 সালে, তিনি সেটা দখল করলেন এবং সামরিক নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করলেন। আনসলুস, অস্ট্রিয়ার সংযোজন করলেন জার্মানির মধ্যে 1938 সালে, আনসলুস বলা এটাকে। 1938 সালে তিনি বেসিক্যালি সুদেতেনল্যান্ড বা চেকোস্লাভিয়া, এটাকে জার্মানির সাথে সংযুক্ত করেন, যেটা মিউনিক চুক্তির মাধ্যমে রাশিয়ার কাছ থেকে তারা পাচ্ছে। 1939 সালে তারা পোল্যান্ড আক্রমণ করলো পোল্যান্ড দখলের জন্য, কিন্তু সেটা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। এবং 1940 সালে ইতালি এবং জাপানের সাথে চুক্তি হচ্ছে, বার্লিন রোম টোকিও অক্ষ শক্তি চুক্তি, যেটাকে বলা হয় অ্যাক্সিস পাওয়ার। ওকে, তো এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এইবার আসি ওয়েমার প্রজাতন্ত্র এবং নাৎসি জার্মানির মূল পার্থক্য কি ছিল। ওয়েমার প্রজাতন্ত্র মানে কারা, যারা বিশ্বযুদ্ধের পরে পরে, প্রথম বিশ্বযুদ্ধের পরে পরে যারা ক্ষমতায় এসেছিল, মানে 1919 থেকে 1933, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে যারা ক্ষমতায় ছিল 1933 থেকে 1945, সেটা হচ্ছে নাৎসি জার্মানি। দুটোর পার্থক্য যদি দেখার চেষ্টা করা হয়, ওয়েমার প্রজাতন্ত্র ছিল গণতান্ত্রিক, সংসদীয় পার্লামেন্টারি সিস্টেমে বিশ্বাস করে। নাৎসি জার্মানি ছিল সর্বগ্রাসী একনায়কতন্ত্র, মানে ডিকটেটরশিপ। ওকে, ওয়েমার প্রজাতন্ত্রের সময় অর্থনীতি যদি দেখি, বিশালভাবে মন্দা দেখা যাচ্ছে, বেকারত্ব দেখা যাচ্ছে, এবং মুদ্রাস্ফীতি দেখা যাচ্ছে। ওকে, নাৎসি জার্মানির সময়কালে তারা পুনরায় সশস্ত্রীকরণের দিকে যাচ্ছে, কর্মসংস্থান পূর্ণ করার চেষ্টা করছে, এবং রাষ্ট্র নেতৃত্বাধীন পুনরুদ্ধার, মানে রাষ্ট্র যাতে অর্থনীতিকে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করছে। ওকে, ওয়েমার প্রজাতন্ত্রের সময়কালে বাক স্বাধীনতা ছিল, প্রেসের স্বাধীনতা ছিল, সমাবেশের স্বাধীনতা ছিল। তাদের সময়কালেই হিটলার কিন্তু লেকচার দিয়ে প্রচার করে কিন্তু ক্ষমতায় এসেছেন, কিন্তু হিটলারের সময়কালে বাকিদের লেকচার দেওয়া, বাকিদের প্রচার করা, সংবাদপত্রে কিছু বলা, সেগুলো সব নিষিদ্ধ হয়ে যাচ্ছে। ওকে, রাইখস্ট্যাগ ফায়ার ডিক্রি এবং এনাবেলিং অ্যাক্ট, এই দুটো চালু হচ্ছে। সংখ্যালঘু মানে ইহুদি যারা ছিল ওখানে, তাদের প্রতি বিরোধিতা ছিল, কিন্তু তাও তাদেরকে সেনা বা অন্যান্য জায়গায় চাকরি দেওয়া হচ্ছে, কিন্তু তিনি পরিপূর্ণভাবে সংখ্যালঘু বিরোধী ছিলেন বা রাজনৈতিক বিরোধীদের বিরোধী ছিলেন। ওকে, যে কারণে হলোকাস্টের মতো ঘটনা ঘটছে। ওকে, আচ্ছা, পররাষ্ট্রনীতি যদি দেখি, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভার্সাই সন্ধির দ্বারা সীমাবদ্ধ ছিল ওয়েমার প্রজাতন্ত্র, কিন্তু এরা ছিল আগ্রাসী সম্প্রসারণ, যেটাকে বলা হচ্ছে লেভেন্সরাউম, মানে সম্প্রসারণের দিকে যাচ্ছে, মিউনিক চুক্তি করছে, বিভিন্ন জায়গা দখলের চেষ্টা করছে, পোল্যান্ড আক্রমণও চেষ্টা করছে, যেখান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। ওকে, আশা করি খেয়াল থাকবে। ওকে, আমি পুরো টোটাল ফ্যাক্টসটা আপনাদের জন্য এনে দিয়েছি, যাতে কোনো কিছু মিস না হয়, মানে আমরা একটু ইন্টারেস্টিং গল্পও শুনতে পাবো, আবার হিটলার সম্পর্কে আমরা অনেক তথ্যও পাবো, যেগুলো আমাদের এসএসসির জন্য, এসএলএসটি এসএসসির জন্য অবশ্যই কার্যকরী একটা টপিক, যেটা থেকে কিন্তু প্রশ্ন পাওয়ার চান্স থাকবেই। ওকে, আচ্ছা, এইবার যুবক এবং নারীদের প্রতি নাৎসি নীতি কেমন ছিল যদি একটু দেখার চেষ্টা করি। যুবকদেরকে তিনি বলছেন যে নাৎসি মতাদর্শে প্রশিক্ষিত হও, ইউথদের জন্য লিগ অফ জার্মান মেইডেন্স, নাৎসিবাদী পাঠ্যক্রম, এইগুলো তো চালু করছেনই, এবং 1939-40 সাল নাগাদ প্রায় 70 থেকে 19 লক্ষ মানে যুবক তারা নাৎসি পার্টির মেম্বার হয়েছিল বলে মনে করা হয়। ওকে,
এবং নারীদেরকে বলা হচ্ছে যে আর্য বিশুদ্ধতার কথা, নারীদেরকে বাড়ির মধ্যে থাকার কথা বলা হচ্ছে, তারা মা হোক, এই সমস্ত কথা বলা হচ্ছে, কিন্তু পড়াশোনার অধিকার দেওয়া হচ্ছে না, তাদেরকে সাপ্রেস করা হচ্ছে, অপ্রেস করা হচ্ছে, যেটা আমি অলরেডি বলেছি আপনাদেরকে। ওকে, তো ইম্পর্টেন্ট ঘটনাক্রম যদি দেখার চেষ্টা করি, কি ঘটছে। 1933 সালে তিনি চ্যান্সেলর হলেন। 1935 সালে তিনি নরেমবার্গ আইন নিয়ে আনলেন। 1938 সালে মিউনিক চুক্তি। 1938 সালে আনসলুস হচ্ছে। 1939 সালে পোল্যান্ড আক্রমণ। 1945 সালে তার মৃত্যু। ওকে, মূল বই কি? মূল বই হচ্ছে কি না মেইন ক্যাম্প। মেইন ক্যাম্প এবং যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করেছি। হিটলারের উত্থান, অর্থনৈতিক রাজনৈতিক কারণ, নাৎসি পার্টি, হলোকাস্ট, পররাষ্ট্রনীতি, এই জায়গাগুলো একটু দেখার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে কিছু সাল আমি আরেকবার লিখে দিয়েছি। 1933 সালে মিউনিক পুটস, যেখানে হিটলার প্রথম ক্ষমতা দখলের চেষ্টা করলেন এবং মেইন ক্যাম্প লিখছেন, কিন্তু ব্যর্থ হচ্ছেন। 1933 সালে তিনি চ্যান্সেলর হলেন। চ্যান্সেলরকে নিয়োগ করলেন, অবশ্যই খেয়াল রাখবেন। ওকে, এবং নাৎসি শাসন শুরু হলো। 1934 সালে তিনি নিয়ে এলেন অভ্যন্তরীণ বিরোধীদের নির্মূল করে দেওয়া, যেটাকে বলা হচ্ছে নাইট অফ দ্য লং নাইভস। ওকে, 1935 সালে নিয়ে এলেন নুরেমবার্গ আইন, কিন্তু নুরেমবার্গ ট্রায়াল হচ্ছে 1945-46। ওকে, নুরেমবার্গ আইনে কি করা হচ্ছে? ইহুদিদের বিরুদ্ধে নির্যাতন শুরু। আর 1945-46-এ নুরেমবার্গ ট্রায়ালে বা বিচারে কি করা হচ্ছে? ইহুদিদের যারা অত্যাচার করেছিল সেই জার্মানিদেরকে বা নাৎসি জার্মানির মানুষজনকে বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে। ওকে, 1939 সালে পোল্যান্ড আক্রমণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু। 1945 সালে হিটলারের আত্মহত্যা, যেখানে নাৎসি জার্মানির পতন ঘটছে। ওকে, তো বিস্তারিতভাবে আমরা আজকে হিটলার সম্পর্কে গল্প পড়লাম, ইতিহাস পড়লাম এবং তার সময়কাল সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করলাম। তো যারা মন দিয়ে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু শেয়ার করবেন, তাহলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এই পিডিএফটি আমি পরবর্তীকালে টেলিগ্রাম চ্যানেল সার্থক ইতিহাস পাঠিয়ে দিয়ে দেবো, যার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আপনারা সেখানেও সংযুক্ত থাকতে পারেন। তো প্রায় 800-র ওপর মেম্বার আছে যারা প্রতিদিন বিভিন্ন রকম পিডিএফ অ্যাক্সেস করছে। সো আপনারাও জয়েন হতে পারবেন এবং রোজ বিভিন্ন এসএলএসটি, এসএসসি ওরিয়েন্টেড বিভিন্ন রকমের ভিডিও আসছে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম, ফর ইয়োর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড পেশেন্স। থ্যাংক ইউ সো মাচ।